টপিক নিয়ে কার কি সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করব, প্লাস সবগুলো টপিকই আবার হচ্ছে ওভারভিউ দিব। ওকে, তাহলে প্রথমেই যেটা আমাদের সিটির সিলেবাসেও ছিল, প্রথমে ছিল আমাদের সেই গ্রাফ, বিএফএস এন্ড হচ্ছে ডিএফএস। তোমরা কি স্ক্রিন দেখতে পারতেছো? একটু কনফার্ম করো আমাকে। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ইয়েস মিস, বুঝতে পারছি। আচ্ছা, সো গ্রাফ, বিএফএস, ডিএফএস এটা মেইনলি আমাদের সিটি সিলেবাসে ছিল। এরপরে হচ্ছে এখন এরপরের আমরা যে টপিকটা পড়লাম সেটা ছিল আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি, এমএসটি আমি সংক্ষেপে লিখি। আর তারপর থার্ড একটা টপিক ছিল যেটা আমরা পড়ি সিঙ্গেল সোর্স শর্টেজ পাথ, যেটার মধ্যে ডায়াস্ট্রা অ্যালগরিদম একটা, আর এটা ছিল বেলম্যান ফোর্ড। আর 4 নাম্বার টপিক ছিল আমাদের ব্যাক ট্র্যাকিং। ওকে, সো মেইনলি সিলেবাস আমাদের এই চার ধরনের টপিক। তার মধ্যে যদি আমরা হিসাব করি, প্রথমটাতে আমাদের বিএফএস ডিএফএস দুইটা অ্যালগরিদম, এমএসটি তে আমাদের দুইটা অ্যালগরিদম আছে, সেটা হচ্ছে গিয়ে প্রিমস আর হচ্ছে ক্রুস্কাল অ্যালগরিদম। আচ্ছা, আর সিঙ্গেল সোর্স শর্টেজ পাথে আমরা যেটা করলাম সেটা ছিল হচ্ছে ডায়াস্ট্রা আর বেলম্যান ফোর্ড। আর ব্যাকট্র্যাকিং এ কিন্তু আমরা 4 ধরনের হচ্ছে মোটামুটি অ্যাপ্লিকেশনের মতো পড়েছি। সেটা ছিল, প্রথমে ছিল এন কুইন প্রবলেম, দেন হচ্ছে সাবসেট সাম প্রবলেম, এরপরে হচ্ছে আমরা গ্রাফ কালারিং প্রবলেম, আরেকটা হচ্ছে হ্যামিল্টনিয়ান সার্কিট। আমি একদম ভেঙে ভেঙে লিখলাম। ওকে, সো মোটামুটি আমরা যদি এখানে হিসাব করি, দুইটা অ্যালগরিদম এখানে, আর এখানেও দুইটা অ্যালগরিদম আছে, দুইটা 4টা 5টা 6টা, আর 4 ধরনের অ্যাপ্লিকেশন, 6 আর 4 মানে 10টা, 10 ধরনের মোটামুটি আমরা একই টপিকের হলেও 10 ধরনের আসলে হচ্ছে যে অ্যালগরিদম এখান থেকে কি শিখেছি। সো প্রথমে আমাদের যে কাজটা হবে যে আমাদের প্রথমে এই যে অ্যালগরিদম গুলা সিমুলেশন মাস্ট আমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে বাসায়। যেমন বিএফএস ডিএফএস তো তোমরা মোটামুটি এখন পারো, যেহেতু সিটি কুইজ 2 তেও তোমরা অ্যাটেন্ড করেছো। তো আর এরপরে হচ্ছে আমাদের ছিল প্রিমস আর ক্রুস্কাল, এগুলা সিমুলেশন মাস্ট নিডেড। তারপরে আমরা যদি বলি ডায়াস্ট্রা, বেলম্যান ফোর্ড, এগুলারও হচ্ছে আমাদের সিমুলেশন প্রয়োজন। সেম ভাবে ব্যাকট্র্যাকিং এর এন কুইন প্রবলেম, সাবসেট সাম প্রবলেম, গ্রাফ কালারিং প্রবলেম, হ্যামিল্টনিয়ান সার্কিটের আমরা মেইনলি স্টেট স্পেস সিমুলেশন করা শিখেছিলাম। তাহলে আমাদের এখানে দরকার হলো স্টেট স্পেস। আর তোমরা যদি একটু খেয়াল করো, আমি কিন্তু প্রতিটা টপিক ওয়াইজ কিন্তু যখন পড়াচ্ছিলাম তখন সেখান থেকে কি কি লাগবে সেগুলো কিন্তু বলে দিছিলাম। যে বিএফএস ডিএফএস এ তো আমরা মূলত হচ্ছে সিমুলেশন, এটা হচ্ছে করেছিলাম 2 ওয়েতে। আচ্ছা, বিএফএস কে কোন কোন ওয়েতে সিমুলেট করা যায় এটা কারণ মনে আছে? একটা তো হচ্ছে কি নর্মাল প্রসিডিওর, আরেকটা প্রসিডিওর কি ছিল? সবাই দেখে ভুলে গেছে। আচ্ছা, তাহলে একটা ছিল আমাদের সেই নর্মাল প্রসিডিওর, আরেকটা ছিল হচ্ছে আমার টেবুলেশন মেথড, যেটা হচ্ছে কি আমাদের স্লাইডে আমরা বিভিন্ন ধরনের সিমুলেট করে করে সেটা হচ্ছে শিখেছিলাম। আর ডিএফএস এ ছিল একটা ছিল নর্মাল প্রসিডিওর, যেটা হচ্ছে গিয়ে স্ট্যাক দিয়ে একদম সহজেই করা যায়। আরেকটা ছিল কোন প্রসিডিওর, যেটা তোমাদের কুইজ 2 তেও ছিল, এটা কোনটা ছিল? ম্যাম নাম্বারিং করা, ওই যে ইন আর আউট টাইম। হ্যাঁ, আর্লি আর মানে হচ্ছে তোমার ইন আর আউট বলতে হচ্ছে ভিজিটিং স্টার্ট টাইম টাইম ম্যাম, আর ফিনিশ ভিজিটিং টাইম, টাইম। তাই না? হ্যাঁ, ভিজিটিং টাইম। তাহলে হচ্ছে স্টার্ট টাইম আর ফিনিশ টাইম দিয়ে একটা সিমুলেশন ছিল। তার মানে এইখানে হচ্ছে মোটামুটি এই পদ্ধতিগুলো তোমরা প্রথমে প্র্যাকটিস করে ফেলবা। তারপরে আসি হচ্ছে প্রিমস আর ক্রুস্কালে। প্রিমস এর হচ্ছে যে ওই যে আমরা প্রিমসেও কিন্তু টেবুলেশন মেথড। জি বলো। বিএফএস ডিএফএস থেকে শুধু জাস্ট সিমুলেশন গুলাই পড়বো, তাই তো?
না, আমি আগে সিমুলেশনের কথাগুলোই বলতেছি, পরে আস্তে আস্তে সবগুলোর কথা বলবো। হ্যাঁ, আগে সিমুলেশনটা নিয়ে বলতেছি। আমি এখন পর্যন্ত কোনো থিওরিটিক্যাল কোনো কথা বলতেছি না, আমি জাস্ট সিমুলেশন কিভাবে শিখবা, কিভাবে প্র্যাকটিস করবে সেগুলা বলতেছি। ঠিক আছে। আচ্ছা, সো প্রিমসেও তোমরা যেটা করবা, প্রিমসেও হচ্ছে দেখবা তোমাদের স্লাইডে আমি যদি একটু শো করে প্রতিটা একবার করে শো করি তাহলে আরো বেশি মনে থাকবে। আর যদি মনে হয় যে তোমরা এটা রেকর্ডিং করে রাখতে চাও, কেউ ইচ্ছা করলে রেকর্ডিং করে রাখতেও পারো, পরবর্তীতে কাউকে প্রোভাইড করে দিও আর কি। ম্যাম ডিএফএস এ যে ইয়াটা আছে, নাম্বারিংটা আছে, সেটা একবার দেখা দিলে ভালো হতো। আচ্ছা, ডিএফএস এর নাম্বারটা একটু দেখাবো। ওকে, আর ম্যাম হচ্ছে ওই এমএসটির ওইটা একটু দেখা দিলে ভালো হয়, লাস্টের দিকে দেখান, প্রবলেম নেই। আচ্ছা তাহলে একটা কাজ করি, যে টপিক নিয়ে আলোচনা করতেছি সেই টপিক গুলার একটা একটা করে যার যার যে প্রবলেম সেগুলো হচ্ছে সলভ করতে করতে যাই। ধরো আমাদের প্রথম টপিকটা ছিল বিএফএস ডিএফএস, তাহলে ডিএফএস এর আবার নাম্বারিংটা একটু হচ্ছে দেখানো দরকার, তাহলে এটা একটু দেখাচ্ছি, দেখো। প্রথমে আমাদের সেই ডিএফএস এ কি ছিল, আমি সোর্স ভার্টেক্স, এখানে আমাদের এস। তো আমি শুরুতে যখন আমার স্টার্ট টাইম শুরু করব, আমার সোর্স ভার্টেক্স থেকেই স্টার্ট টাইম শুরু হবে। এখন কোয়েশ্চেনে যদি কিছু বলা না থাকে তাহলে তুমি 1 থেকেও শুরু করতে পারো, 0 থেকেও শুরু করতে পারো, ইটস আপ টু ইউ। কিন্তু কোয়েশ্চেনে যদি মনে করে বলা থাকে যে স্টার্ট টাইম কোনটা থেকে ইনিশিয়ালাইজেশন করতে হবে, তাহলে ওইখান থেকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। আর যদি কিছু না বলা থাকে, যেরকম তোমাদের সিটির কোয়েশ্চেন ছিল, তোমরা 1 থেকে শুরু করেছিলে, সো 1 থেকেই শুরু করো, নো প্রবলেম। তাহলে আমি হচ্ছে এখানে স্টার্ট ভার্টেক্স সেই হচ্ছে আমাদের এস, এস কে আমি ফার্স্টে স্টার্ট টাইম দিয়ে দিলাম 1। এখন আমরা তো জানি যে ডিএফএস আসলে নেইবার দেখে যে কোনো একটা নেইবার সিলেক্ট করে। তো এস এর নেইবার দেখো, এস এর নেইবার হচ্ছে এ। ওই পেজটা আনেন না। পেজটা আসে নাই। পেজটা আসে নাই, আচ্ছা। আচ্ছা তাহলে আমি এন্টার স্ক্রিন শেয়ার। এখন দেখতেছো সবাই? জেএমএস তাহলে দেখো এই আমাদের সেই সোর্স ভার্টেক্স, এই সোর্স ভার্টেক্স এর প্রথমে আমি স্টার্ট টাইম শুরু করলাম 1 থেকে। এখন আমাদের যেটা দেখতে হবে যে এটা নেইবার কারা কারা, এস এর নেইবার হচ্ছে কারা কারা, এ আর হচ্ছে ডি, আর কে, আর কেউ আছে? ম্যাম আই, সি সরি, সি সি সি। সি সি, তাই না? এখন বিএফএস এ কি ছিল, সকল নেইবারকে কিউতে ইনসার্ট করবে, বা সকল নেইবারকেই হচ্ছে ভিজিট করতে হবে, কিন্তু না, ডিএফএস এ নেইবার গুলার মধ্যে যে কোনো একটাকে হচ্ছে আমি সিলেক্ট করব, কারণ আমরা যে জানি যে ডিএফএস মানে ডেপথ ফার্স্ট সার্চ, আর ডেপথ ওয়াইজ হচ্ছে কি আমাকে সার্চ করে ট্রাভার্স করতে হবে। তাহলে আমি ফার্স্টে হচ্ছে এস এর একটা ডেপথে যাব, যে কোনো একটা নেইবারকে সিলেক্ট করলাম, ধরো আমি নেইবার সিলেক্ট করলাম হচ্ছে এ। যে এ কে সিলেক্ট করি তাহলে এখানে আবার কাউন্টডাউন শুরু হবে, তাহলে এখানে এবার চলে আসবে 2। যদি তুমি ডি কে সিলেক্ট করো তাহলে ডি, ডি তে আসতো হচ্ছে 2। সো ইটস আপ টু ইউ, এটা সবগুলাই সঠিক। আর যেহেতু আমি এ তে শুরু করলাম তাহলে আমি এ কে হচ্ছে টাইমিং দেওয়া শুরু করলাম 2। ওকে, তাহলে এখন যখন আচ্ছা আরেকটা যদি খেয়াল করো, প্রতিটা ছিল ফার্স্টে হোয়াইট ভার্টেক্স, যেটা হচ্ছে সবাই হচ্ছে আনভিজিটেড অবস্থায় আছে, যখনই গ্রে হয়ে যাচ্ছে তার মানে সে এখন হচ্ছে অলরেডি আমরা হচ্ছে ভিজিট করে ফেললাম। আর যখন ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করার অর্থ হচ্ছে তার হচ্ছে সে ভিজিটেডও এবং তার প্লাস সার্ভিসও শেষ। সো এগুলো হচ্ছে ব্ল্যাক ভার্টেক্স। ওকে, তাহলে এই গ্রে ভার্টেক্স গুলাকে বলা হয় ডিসকভার্ড ভার্টেক্স, আর ব্ল্যাক ভার্টেক্স গুলাকে বলা হয় এক্সপ্লোরড ভার্টেক্স। তাহলে আমি ফার্স্টে এখন এতে গেলাম, এতে যাওয়ার পরে এখন আমি এর নেইবার গুলা দেখবো। এর নেইবার হচ্ছে সি আর বি। তো আমি ধরলাম হচ্ছে আমি বি কে সিলেক্ট করলাম, যে কোনো একটাকে। তাই আমি সিলেক্ট করার পরে এখানে আসবে 3। এখন যদি খেয়াল করি, বি এর ভার্টেক্স কিন্তু হচ্ছে এস, আর আর তো কেউ না, কিন্তু এস কিন্তু অলরেডি ভিজিটেড। তো অলরেডি ভিজিটেড ভার্টেক্সে যদি আমি আবার হচ্ছে ভিজিট করতে চাই তাহলে কিন্তু সাইকেল ক্রিয়েট হয়। তো ওইটা তো আমরা আমরা তো জানি আসলে ট্রিতে তো সাইকেল ক্রিয়েট করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, বি থেকে যেহেতু অন্য কোনো নেইবারে যাওয়া যায় না, তাহলে বি এর কাজ এখানেই শেষ। তার মানে যে কোনো একটা ভার্টেক্স এর কাজ তখনই শেষ হবে যদি তার সকল ভার্টেক্স ভিজিটেড হয়ে যায়।
তাহলে বি এর যে নেইবার যে ভার্টেক্স তার সে ভিজিটেড, তাহলে বি এর কাজও শেষ। বি কে আমি এখন 4 দিলাম ফিনিশ টাইম, আর এখানে এসে হচ্ছে বি হচ্ছে ব্ল্যাক হয়ে গেল, মানে এক্সপ্লোড, ফুললি এক্সপ্লোড। তো ডিএফএস এ একটা কনসেপ্ট ছিল, সেটা ছিল হচ্ছে ব্যাকট্র্যাকিং এর কনসেপ্ট। তাহলে আমার এখন কি করতে হবে, আমি তো এখানে স্টাক হয়ে গেলাম, তাহলে আমি এখানে আর থাকতে চাচ্ছি না। এখন এখান থেকে আমি আবার আমার আগের যে স্টেজটা ছিল এ, সেখানে আমি ফেরত যাব। তো ব্যাকট্র্যাক করে আমি এতে গেলাম। এখন আমি যখন ব্যাকট্র্যাক করে এতে গেলাম, এখন আমি আবার সার্চ করবো যে এর অন্য কোনো হচ্ছে নেইবার আছে কিনা, এখনো আনএক্সপ্লোর্ড অবস্থায় আছে কিনা বা আনডিসকভার্ড অবস্থায় আছে কিনা। তো আমি যখন দেখবো যে হ্যাঁ এর একটা আনডিসকভার্ড এজ আছে, কোনটা, সেটা হচ্ছে সি। তাহলে এবার সি তে টাইমিং হবে যে 4 যেখানে শেষ হলো এরপরে টাইমিংটা শুরু হবে, সেটা হবে 5। ওকে, এখন তাহলে সি থেকে এরপরে আমরা কি করব বলো, নেক্সটটা তোমরা বলো দেখি। আচ্ছা, আবার এতে তো ব্যাকট্র্যাক কোথাও করবে। যাওয়া যাচ্ছে না, আবার ব্যাক ট্র্যাক করতে হবে। তাহলে 6 কোথায় আসবে এবার? এতে এতে আমি সিতেই হবে। সিতেই হবে, সি এর কাজ শেষ, Yeah. কারণ সি এর আর নেই এবার বাকি নাই। তাহলে সি তে এবার 6 হলো, সি এর কাজ শেষ। ব্যাকট্র্যাক করে আমি এতে যাব, কারণ আমি যেখান থেকে আসি সেখানেই আমার ফেরত যেতে হবে। এমন না যে তুমি ব্যাকট্র্যাক করে আমি এসে চলে গেলাম, এরকম কিছু হওয়া পসিবল না। ব্যাকট্র্যাক করে তুমি সেই পজিশনে যেতে পারবা যেই পজিশন থেকে তুমি সেই পজিশনে আসছিলা। ওকে, তাহলে তুমি আবার এতে ব্যাক করলে, এখন যে দেখলা যে এর কাজ আসলে শেষ, এর আর কোনো ভার্টেক্স বাকি নাই আনভিজিটেড অবস্থায়, তাহলে এ কেও এখন আমি হচ্ছে 7 দিয়ে দিলাম এবং এর কাজ শেষ। তাহলে আমার আবার হচ্ছে সেই, আমি তো এতে আসছিলাম এস হয়ে, তাহলে আমি এস এর কাছে আবার ফেরত যাব। এখন দেখবো এস এর কোনো হচ্ছে আনভিজিটেড অবস্থায় কোনো ভার্টেক্স আছে কিনা, কোনো নেইবার ভার্টেক্স আছে। তো এখন আবার যখন চেক করব তখন দেখবো যে ডি একটা আনভিজিটেড অবস্থায় রয়ে গেল। তাহলে ডি তে এবার কত টাইম আসবে? 8 ম্যাম। 8, গুড। আচ্ছা, তাহলে এই সেম ভাবে আমরা এই প্রসিডিউরটা এখন চলতেই থাকবে। ডি এর তাহলে এখন একটা নেইবার খালি বাকি আছে, সেটা হচ্ছে ই, তাহলে ই তে আসবে 9। ই এর কাজও, ই এ তো খালি একটা নেইবার ছিল সে সি, সি তো অলরেডি ভিজিটেড প্লাস এক্সপোজ, ই এরও কোনো নেইবার আসলে বাকি নাই, তাহলে ই তে আসবে 10। দেন হচ্ছে, তাহলে আবার হচ্ছে আমি ব্যাকট্র্যাক করে ডি তে যাব। ডি তে ডি এরও তো সকল ভার্টেক্স ভিজিটেড, তাহলে ডি তে আসবে 11। আবার ডি থেকে ব্যাকট্র্যাক করে আবার এস এ যাব, এস এরও সকল ভার্টেক্স আসলে ভিজিট হয়ে গেছে, তাহলে এস এ এবার আসবে হচ্ছে 12। তো এখানে যে মোটামুটি কি হয়ে গেল, কাজ শেষ হয়ে গেল। কিন্তু দেখো এখনো গ্রাফে কিন্তু 2টা ভার্টেক্স আনভিজিটেড অবস্থায় রয়ে গেছে। এখন আমাদের তাহলে এখন কাজ কি হবে? ম্যাম নিউ নতুন সোর্স করে নট নামবে ধরা। সোর্স। হ্যাঁ, নতুন সোর্স এবার ধরবো। তাহলে তুমি এখন এফ কেও ধরতে পারো, জি কেও ধরতে পারো, কিন্তু আমি এমন একটা ভার্টেক্সকেই ধরবো যেই ভার্টেক্সের নেইবার সংখ্যা, আনভিজিটেড নেইবারের সংখ্যা বেশি। যেমন দেখো এফ এর আনভিজিটেড নেইবারের সংখ্যা 1, যেমন জি, কিন্তু জি এর আনভিজিটেড নেইবার নাই। তাহলে জি কে আসলে ধরে লাভ নাই, কারণ জি কে আবার ধরবো, আবার হচ্ছে এফ কে আমার সোর্স ভার্টেক্স হিসেবে আবার ধরতে হবে। তো আমরা তাকেই ধরবো আবার নতুন সোর্স হিসেবে, যে হচ্ছে যার আনভিজিটেড নেইবারের সংখ্যা বেশি থাকবে। তাহলে এখানে আমি ধরলাম এফ কে, এফ এ আসলো 13, এরপর জি তে আসবে 14, জি এর আর নেইবার নাই 15, এন্ড দেন এফ এ হচ্ছে 16। তো এই হচ্ছে সে আমাদের ডিএফএস। এবং প্লাস দেখো প্রতি যে ভার্টেক্সে যে ভিজিট করলাম সেগুলা কিন্তু রেড কালার করে হচ্ছে ড্র করা। এই যে রেড কালারের যে ড্র গুলা দেখতেছে, এইটাই হচ্ছে আমাদের সেই ট্রি, ট্রাভার্সাল ট্রি। এবং দেখো এইখানের সাথে, মানে এই যে এফ আর জি এর সাথে কিন্তু এই ভার্টেক্স গুলার কোনো কানেকশন নাই, ওই যে রেড কালারের যে এজ গুলা থাকতে নাই পারে। মানে ভিজিট, আমি যে ভিজিট করতেছি প্রতিটা গ্রাফে, সেই গ্রাফের মধ্যে যে একদম কানেকশন থাকতে হবে এরকম ম্যান্ডেটরি না। তো তোমরা এখান থেকে কি কি পড়বা দেখো, বিএফএস ডিএফএস এ আমি কিন্তু প্রথমেই বলে আসছিলাম যে তোমরা প্রথমে অবশ্যই গ্রাফের যদি আমি স্লাইডটাতে আবার একটু যাই, এখানে তোমার সামনে অনেক কিছু ডেফিনেশন টাইপের কিছু কিছু জিনিস দেখবা, এগুলো তো তোমরা দেখবা, এজেন্সি লিস্ট, ম্যাট্রিক্স, এগুলো হালকা পাতলা দেখে যাবা। আর এরপরে তো এখানে আছে আমরা বিএফএস আর ডিএফএস। বিএফএস আর ডিএফএস এর আমরা কি কি পড়বো, সিমুলেশন তো মাস্ট বলে দিলাম, আর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমরা পড়ে আসবো। এখান থেকে তোমাদের সিউডো কোড পড়তে হবে না, সিউডো কোড গুলো যে রেফারেন্স দেওয়া আছে স্লাইডে তোমরা দেখবা, সেগুলো জাস্ট ফর তোমাদের রেফারেন্সের কারণে দেওয়া আছে, যাতে তোমরা হচ্ছে যদি কোনো দরকার হয়। দিতে পারিনি নেট সমস্যার কারণে। কি দিতে পারোনি?
আমি প্রেজেন্ট দিতে পারিনি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স সবার লাস্টে যারা লেটে আসছো সে তাদেরকে আবার দিব, কারণ 15-র পরে তো এখন তোমাকে লেট অ্যাটেন্ডেন্সে আমার দিতে হবে। ম্যাম আমাদের যে এতক্ষণ ছিলাম কিন্তু আমার নেট কাজ করতেছিল না, আবার ম্যাম রিজয়েন আমি তো 11তে জয়েন করছিলাম, 10টা 11তে। জিনিস আমি আগেই জয়েন করছি। আচ্ছা, জয়েনের বিষয়টা না, তো বিষয় হচ্ছে কি আমি সবাইকে রোল কল করছি, তখন মানে রোল তোমাদের নেম কল করছি, নেম কলে যারা হচ্ছে প্রেজেন্ট দিয়েছো তাদেরকে প্রেজেন্ট দেওয়া হয়েছে। এখন নেটের কারণে যদি হচ্ছে গিয়ে তখন ডিস্টার্বের কারণে অ্যাটেন্ডেন্স দিতে পারো না বা এরকম কিছু ইস্যু থাকে, তাহলে সবার হচ্ছে গিয়ে লাস্টে আবার অ্যাটেন্ডেন্স নিব যখন, তখন হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স দিও, ঠিক আছে? আর তোমরা তো জানো সিস্টেমে 15-র পরে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে গেলে ওটা লেট অ্যাটেন্ডেন্স হিসেবেই কাউন্ট হয়, বাট এইবারে কোনো সমস্যা নাই, এবার তোমাদের লেট অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো প্রবলেম হবে না এই সেমিস্টার, আশা করি। ম্যাম বিএফএস এর যে টেবুলেশন ওটা কি জাস্ট লাস্ট টেবিলটা দেখাইলেই হবে ম্যাম? বিএফএস এ হ্যাঁ লাস্ট টেবিলটা দেখালে হবে। যদি মার্ক কোশ্চেনের মার্ক অনেক বেশি থাকে, যে ধরো আমি কোশ্চেন আমি বলেই দিব, যদি দেখাতে বলি স্টেপ বাই স্টেপ, তাহলে ওটার মার্কও ভ্যারি করবে। আর যদি বলার না থাকে তাহলে তুমি শুধু জাস্ট লাস্ট টেবিলটাই দেখাই দিও। লাস্ট টেবিলে যদি এখন মনে হয় যে লাস্ট টেবিল আঁকা তো আসলে যদি মনে করো যে না এটার মধ্যে একটুখানি কাটাকাটি করে হচ্ছে লাস্ট টেবিল হচ্ছে ড্র করতে হবে, তাহলে করো, মানে পেন্সিল দিয়ে হচ্ছে মনে করো প্রথমে ডাব্লিউ আসলো পরে গ্রে করলা, এরকম ভাবে করতে পারো। আবার কেউ চাইলে ডিরেক্ট লাস্ট টেবিলও আঁকতে পারো, কোনো সমস্যা নাই আর কি, যেভাবেই আঁকো লাস্ট টেবিলটা থাকলেই হচ্ছে। আর কেউ যদি মনে করে যে না আমার আসলে লাস্ট টেবিলের থেকে স্টেপ বাই স্টেপ এঁকে গেলে বেশি ভালো হয়, তাহলে সে আঁকতে পারো, কিন্তু এটাতে আসলে আমি বলি না, কারণ কি এটা সময় বেশি লাগবে যদি স্টেপ বাই জি স্টেপ ম্যাম আবার এই কোশ্চেনটা বারবার দরকারই নাই ম্যাম, এই হ্যাঁ কোশ্চেনটা বাদ করে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দেখতেছি বিষয়টা, ওই কোয়েশ্চেনটাই সবার আগে দিব। আচ্ছা, তাহলে এবার দেখো তাহলে আমরা এখানে বিএফএস আর ডিএফএস এর সিমুলেশন মাস শিখবো, আর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে শিখবো। এগুলো তো তোমরা মেনলি আমাদের সিটিতে যেহেতু কভার করে ফেলছে, এইগুলো মনে হয় তোমাদের এখন পড়ার মধ্যে আছে, তারপর একটু রিভাইজ দিও, অনেক কিছু ভুলে গেছে মনে হচ্ছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এমএসটি। এমএসটি তে আমাদের প্রথমেই যে প্রিন্সটা একটু দেখা যায়। এগুলা সব দেখাবো দাঁড়াও। তো এমএসটি হচ্ছে প্রথমে কি আমাদের এমএসটি আসলে দরকার কেন, এমএসটি মোটিভেশনটা কি, প্রথমে তো তোমরা এটা জিনিসটা অবশ্যই তোমাদের জানতে হবে, কারণ তুমি আসলে এমএসটি কেন পড়তেছো। সবকিছু যখন পড়বা তার আগে জেনে নিতে হবে যে এটা আসলে মোটিভেশনটা কি, এটা আসলে এটার এটার কোন কোন ক্ষেত্রে কাজে লাগে, এটার অ্যাপ্লিকেশন জিনিস কি। যদি এগুলা না জানো তাহলে আসলে অ্যালগোরিদম পড়ার কোনো মাহাত্ম্য আসলে বোঝা পসিবল না। তো এগুলা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। প্রথমে আমি এখন চলে যাই যে অ্যালগোরিদমের ক্ষেত্রে, একটা হচ্ছে কি প্রিমস অ্যালগোরিদম আর একটা হচ্ছে ক্রুস্কাল অ্যালগোরিদম। তো প্রিমস আর ক্রুস্কাল কিন্তু দুইটা ভিন্ন পদ্ধতি। দেখো, একটা হচ্ছে নিয়ারেস্ট ভার্টেক্স গুলাকে অ্যাড করে, আর ক্রুস্কাল হচ্ছে যে পুরা গ্রাফের মধ্যে যে স্মলেস্ট যে এজ গুলা সেগুলাকে আগে আগে সিলেক্ট করে, তারপরে হচ্ছে সেগুলাকে অ্যাড করে একটা এমএসটি তৈরি করে। দুইটার ভিন্নভাবে মিনিমাম স্প্যানিং ট্রি আসলে ড্র করে, ভিন্ন ওয়েতে, এবং হচ্ছে যে এমন না যে তাদের রেজাল্ট একদম সেম হবে, সেম হওয়া দরকার নেই, এরকম নাও হতে পারে, ঠিক আছে? তো এখন কারণ আমরা তো জানি যে সলিউশন খালি এক ধরনের সলিউশন হয় না, একটা হচ্ছে অপটিমাল সলিউশনে থাকে, কিছু ফিজিবল সলিউশনে থাকে। আর আমরা তো জানি যে এই এমএসটি যে প্রিমস আর ক্রুস্কাল কিন্তু গ্রিডি চয়েস, নট হচ্ছে তুমি যে সবসময় অপটিমাল সলিউশন মাস্ট পাবা এরকম তো বিষয়টা না, অপটিমাল পেতেও পারো নাও পেতে পারো। এগুলো তো আমরা গ্রিডি অ্যালগোরিদম বা হচ্ছে ডাইনামিক অ্যালগোরিদমে তখন এটা জেনেই আসছিলাম। তো এখন তাহলে আমরা প্রথমে যাই হচ্ছে প্রিমসে। প্রিমস অ্যালগোরিদম কি তোমাদেরকে একটু সিমুলেশন করে বুঝাতে হবে? জি ম্যাম একটু বুঝে জি দিন। ম্যাম। আমি ওইদিন ছিলাম না। আচ্ছা, তাহলে একটু দেখো। আচ্ছা, সো প্রিমসে প্রথমেই দেখো এখানে আমাদের অবশ্যই রুট ভার্টেক্স দেওয়া থাকবে। রুট বলতে হচ্ছে আমাদের সোর্স ভার্টেক্স দেওয়া থাকবে। তো আমরা সোর্স ভার্টেক্স থেকে আসলে এবার ভিজিট করা শুরু করব।
এখন দেখো এখানে প্রথমেই তোমরা দেখতে পারবা যে কতগুলা একটা একটা টেবিলের মধ্যে আছে, টেবিলের মধ্যে প্রথমে আমি ভার্টেক্স গুলো লিখে ফেললাম যে আমার গ্রাফের ভার্টেক্স গুলা কি কি, এ বি সি ডি ই এফ জি এইচ আই, যে ভার্টেক্স গুলা থাকবে সেই ভার্টেক্স গুলো প্রথমে লিখে ফেলতে হবে। তারপরে এটা হচ্ছে টি, টি ভ্যালু কি, টি হচ্ছে এমএসটি তে এই ভার্টেক্সটা আমি অ্যাড করলাম কি করলাম না। তার মানে প্রথমে যেহেতু সোর্স ভার্টেক্স থেকে আমি শুরু করব, এটা তো আমার শুরুতে আমাকে এমএসটি তে ইনক্লুড করতে হবে। তাহলে শুধু সোর্স ভার্টেক্স এর টি এর ভ্যালু থাকে 1, আর বাকিগুলা তো এখন আমি ভিজিট করি নাই বা এমএসটি তে ইনক্লুড করি নাই বা অ্যাড করি নাই, তাহলে বাকিগুলা থাকবে 0। আর কি ভ্যালু কোনটা, যে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যখন যাব তার শর্টেস্ট যে ডিসটেন্সটা সেটা হচ্ছে এই কি ভ্যালুতে আসবে। তো যেহেতু আমি এখনো শুরুই করি নাই, সো ইনিশিয়ালাইজেশনে তো সোর্স ভার্টেক্স তো এখান থেকে আমি স্টার্ট করব, সো এখানে আসবে 0। আর পাই জিনিসটা কি, পাই জিনিসটা হচ্ছে প্যারেন্ট, যে কোন ভার্টেক্স হয়ে কোন ভার্টেক্সে গেলাম। এটা হচ্ছে যে এই যে আমি যে এখন প্রিমস অ্যালগরিদমের মাধ্যমে যে এমএসটি টা ড্র করব, সেই এমএসটির পাথ এটা আসলে পাবো। তাহলে এ যেহেতু সোর্স ভার্টেক্স, এখান থেকে আমি আসলে শুরু করব, তাহলে তো ওর কোনো প্যারেন্ট নাই, ও এখান থেকেই স্টার্ট হবে, তাহলে ওর প্যারেন্ট ও নিজেই, এ ভার্টেক্স এর প্যারেন্ট ও নিজেই। তো নিজেকে এটা কিভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে -1, -1 দিয়ে আসলে আমরা প্রকাশ করি। তাহলে তুমি একটা দেখবা যদি এমনও হয় যে যে কোনো ভার্টেক্স এর নিচে যদি এরকম -1 থাকে, তাহলে তখনই বুঝে নিতে হবে যে সেটাই আমাদের সোর্স ভার্টেক্স। এরকম যদি থাকতো যে তোমাকে টেবিলটা আমি দিয়ে দিলাম, এবার আমি ই এর নিচে এখানে পাইতে হচ্ছে -1 দিয়ে দিলাম, তার মানে ই হচ্ছে আমাদের এখানে সোর্স ভার্টেক্স। সো আমরা এখন তাহলে স্টার্ট করি। তাহলে এ থেকে আসলে দুই দিকে যাওয়া যায়, একটা হচ্ছে বি এর দিকে আর একটা হচ্ছে এইচ এর দিকে। বি এর দিকে যদি যাই তাহলে বি এর দিকে ভ্যালু হচ্ছে 4 আর এইচ এর দিকের ভ্যালু হচ্ছে 8। তাহলে আমরা একটু আপডেট করি। দেখো বি এর দিকে ভ্যালু হচ্ছে 4, আর হচ্ছে এটার যে প্যারেন্ট ছিল আমি এ হয়ে যাচ্ছি, তার মানে ওর প্যারেন্ট হচ্ছে এ। আর এইচ এর দিকে ভ্যালু ছিল 8 আর ওর প্যারেন্ট ছিল এ। তো এই দুইটা আসলে আমাদের ক্যান্ডিডেট, আমি যে কোনো একটা ওয়েতে এখন চুজ করব। আমি কিন্তু এখনো চুজ করি নাই, কারণ চুজ করি নাই দেখে কিন্তু টি এর ভ্যালু এখন এই দেখো এখানেও 0, এই এইচ এর জায়গাতেও 0। 1 তখনই আসবে যখন আমি চুজ করব বা হচ্ছে যখন আমি এমএসটি তে ইনক্লুড করব। তাহলে আমি এখন কাকে চুজ করব, বি আর এইচ এর মধ্যে? Yes, B. বি কে কেন চুজ করতেছি? So weight কম। কস্ট কম বা ওয়েট কম, তার মানে যত আমি তো চাচ্ছি যে যত কম খরচে আসলে আমি এমএসটা ড্র করতে পারি, সেটাই তো আমাদের মেইন উদ্দেশ্য। মিনিমাম স্প্যানিং ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রি বলতে কি বুঝি, যে স্প্যানিং ট্রি এর টোটাল কস্ট সবচেয়ে কম হবে, সেটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। তাহলে আমি এখন বি কে হচ্ছে গিয়ে চুজ করলাম, তাহলে বি এবার এই পাশে আসলো 1, তাহলে বি তে দেখো 1 হয়ে গেছে। এবার যখনই আমি বি কে অ্যাড করলাম, এবার বি এর নেইবার গুলা কিন্তু কি করতে হবে, এখানে ইনক্লুড করতে হবে। তাহলে বি এর নেইবার কারা, বি এর নেইবার হচ্ছে সি, বি এর নেইবার হচ্ছে এইচ। দেখো সি তে কত ভ্যালু, বি থেকে সি তে যেতে গেলে 8 লাগে, তাহলে সি তে দেখো এখানে 8। আমি একটু আগে যাই, দেখো সি তে যেতে গেলে এখানে তাহলে 8 লাগে, তাহলে 8। আর তাহলে ওর প্যারেন্ট হচ্ছে বি, সেটা আছে। আবার এইচ এ দেখো বি থেকে এইচ এ যেতে গেলে 11 লাগে, 11 কস্ট প্রয়োজন হয়। এখন দেখো এই বি এইচ এ কিন্তু অলরেডি এ হয়ে যদি আমি এইচ এ যাই তাহলে 8 কস্ট লাগে। তাহলে কি আমি এখন এটা আপডেট করব কি করব না? করবো না। করব না। যদি এমন হতো যে এখানে আমি 7 পেয়েছি, মানে 8 এর কোনো কম ভ্যালু পেয়েছি, তাহলে আমি আপডেট করতাম। তার মানে আমার এখানে কম কস্ট লাগবে। আমি যদি বি হয়ে এসেছে তাহলে তো আমার কম কস্ট লাগতেছে, তাহলে আমার আসলে দরকার নেই, এখানে কস্টের পরিমাণ বেশি 11, তাহলে যা আছে তাই থাকবে। এখন আমি আবার টেবিলের দিকে খেয়াল করব যে কোন কারা কারা আসলে ক্যান্ডিডেট হচ্ছে এবার সি আর এইচ। সি আর এইচ এর মধ্যে এখন আমি যে কোনো একজনকে চুজ করব, তার মধ্যে আমি যে কোনো একজনকে চুজ করা যাবে, কারণ কি এবার দুইটারই ভ্যালু কিন্তু সেম। সো ধরো আমি সি কে এবার চুজ করলাম, তাহলে সি হয়ে যাবে এবার 1, আর সি এর নেইবার যারা তারা হয়ে যাবে এই টেবিলে অ্যাড। তো সি এর নেইবার কারা, যে সি এর নেইবার হচ্ছে ডি, সি এর নেইবার আই, সি এর নেইবার এফ। তাহলে ডি তে দেখো 7 আর সি আসবে, যে 7 আর সি এর প্যারেন্ট। এফ এও সেম ভাবে 4 কস্টে যাওয়া যায়, 4 আর সি। আর আই তে যেতে গেলে হচ্ছে 2 কস্ট লাগে, সো 2 কস্ট আর প্যারেন্ট হচ্ছে সি। তো এখন আমার দেখো, এখন আমি টেবিলে খেয়াল করি যে এখন আমার ক্যান্ডিডেট কারা কারা, ডি, এফ, এইচ, আই। আচ্ছা এটা যদি একটু খেয়াল করি যে সি এর কিন্তু নেইবার ছিল ডি, এফ, আই, তার মানে ডি, এফ আর আই।
আমি কিন্তু অনলি ডিএফআই নিয়ে কাজ করতেছি না, আমি কিন্তু এইচ নিয়েও কাজ করতেছি, কারণ আমি জানি যে প্রিমস অ্যালগরিদম আমি যেই ভার্টেক্সে থাকবো সেই ভার্টেক্সে খালি নেইবার নিয়ে কাজ করে না। এমন যদি হয় যে আগের যে ভার্টেক্স গুলার কোনো নেইবার বাকি রয়ে যায়, তাদের সাথে তাদেরকে একটা সেট ক্রিয়েট করে, তাদের মধ্যে যে মিনিমাম যে ভার্টেক্সটা কস্ট থাকবে সেইটা হচ্ছে সিলেক্ট করে। তার মানে ডি আর এফ আর আই ছাড়া এইচও কিন্তু আছে, কারণ এইচ এখনো বাকি রয়ে গেছে, এইচকে কিন্তু আমি তখনো সিলেক্ট করি নাই। এখন এই 4 জনের মধ্যে আমি সিলেক্ট করব কার কস্ট বেশি, মানে কার কস্ট কম, সরি। তো কার কস্ট কম, এবার হচ্ছে আই এর কস্ট কম আমি দেখলাম। তাহলে আমাদের আসলে এত বেশি খেয়াল রাখা দরকার নাই যে কে আগে রয়ে গেল কে পরে আসতেছে। তোমরা দেখবে টেবিলে টেবিলে কাদের কাদের টেবিলে হচ্ছে ভ্যালুর এন্ট্রি আছে। দেখো ডি এফ আর এইচ আর আই এরই হচ্ছে ভ্যালুর এন্ট্রি আছে, তার মানে এরা 4 জন হচ্ছে আমার ক্যান্ডিডেট। তাহলে আমি 4 জনের মধ্যে যার কস্ট কম তাকেই হচ্ছে সিলেক্ট করবো। সো আই কে আমি সিলেক্ট করলাম, তাহলে আই হয়ে গেল এবার 1, এন্ড দেন আই এর যে নেইবার সেটা হচ্ছে এইচ আর হচ্ছে জি, সেটা হয়ে যাবে এবার add। দেখো জি এর কত আছে 6, তাহলে জি তে এবার আসলে যে 6 আর এখানে আসলো হচ্ছে আই, ওকে ফাইন। এখন দেখো এইচ এ, আচ্ছা এইচ এ কত ছিল, এইচ এ ছিল 8a। এখন আই কে যখন আমি ভিজিট করলাম, এখন আই থেকে এইচ এ যেতে কস্ট লাগে 7, তাহলে এখন কিন্তু আমার আপডেট করতে হবে। তাহলে এখানে আসবে এবার 7 আর এখানে হবে তার প্যারেন্ট হবে আই, কারণ আমি জানি যে আই হয়ে যদি আমি এইচ এ যাই তাহলে আমার কস্টটা কম লাগতেছে। তাহলে এইবার আমি আপডেট করে দিব, দেখো এবার আসছে হচ্ছে 7 আর হচ্ছে আই। তো এইভাবে আসলে প্রসিডিউর গুলো চলতে থাকবে। তাহলে আবার হচ্ছে আমার ক্যান্ডিডেট কারা, যে ডি এফ জি আর এইচ, মানে যারা যারা হচ্ছে 0 অবস্থায় আছে। আর ই কিন্তু এখন ক্যান্ডিডেট না, কারণ ই এর কোনো ভ্যালু এখনো ইনসার্টই হয়নি। তো এদের মধ্যে কস্ট কম, যে 7 4 6 7, এদের মধ্যে কস্ট কম হচ্ছে 4, মানে হচ্ছে এফ এর। তাহলে এফ কে এবার সিলেক্ট করব, তাহলে আমি এফ কে যখন সিলেক্ট করবো এবার আবার এফ এর নেইবার গুলা যারা থাকবে তাদেরকে আবার আপডেট করবো। তাহলে সেম ভাবে আবার আপডেট করলাম। তো ততক্ষণ পর্যন্ত এই প্রসিডিওর গুলো চলবে যতক্ষণ পর্যন্ত এই প্রতিটা ভার্টেক্সে যখন 1 চলে আসবে, তার মানে সবাইকে একবার করে আমার ভিজিট হয়ে গেল, মানে সবাইকে আমি একবার করে এমএসটি তে ইনক্লুড করে ফেললাম। তাহলে পরের বার আবার হচ্ছে যে এইরকম করতে করতে দেখা যাবে যে লাস্টে যে যখন 1 আসলো, এখন পরবর্তীতে যে এইটাই হচ্ছে আমাদের সেই এমএসটিটা। আচ্ছা তাহলে সবগুলো কি 1 আসতেই হবে? সবগুলো 1 মিন্স এমএসটি তে সকল ভার্টেক্স সেট। আর আমরা তো মিনিমাম স্প্যানিং ট্রির হচ্ছে আমাদের প্রপার্টি কি ছিল, আমরা যদি প্রপার্টির দিকে যাই, দেখো মিনিমাম স্প্যানিং ট্রি প্রপার্টি ছিল যে ইট কভারস অল দ্য ভার্টেক্স। যে গ্রাফটা তোমাকে দেওয়া থাকবে সেই গ্রাফের একটা সাব গ্রাফ হবে মিনিমাম স্প্যানিং ট্রি, কিন্তু সেই মিনিমাম স্প্যানিং ট্রি ওই গ্রাফের সকল ভার্টেক্সকে তার কভার করতে হবে। আর 1 থাকার অর্থ হচ্ছে তুমি সকল ভার্টেক্সকে, মানে যেই ভার্টেক্স এর নিচে 1 থাকবে এটার মিন তুমি এমএসটি তে সেই ভার্টেক্সকে অ্যাড করছো। এখন যদি তুমি কোনো ভার্টেক্সে জিরো হয়ে থাকে, তার মানে তো ওই ভার্টেক্স গুলো এখনো তোমার এমএসটি তে অ্যাডই হয় নাই। তো সকল ভার্টেক্সকে তোমাকে কভার করতে হবে, অ্যাড করতে হবে এমএসটি তে। দ্যাটস ওয়াই সবাইকে 1 অবশ্যই রাখা লাগবে। আর এইচ কয়টা থাকবে, এইচ থাকবে v-1 সংখ্যক। তার মানে ভার্টেক্স -1 সংখ্যক এইচ যদি থাকে তাহলে এটা মিনিমাম স্প্যানিং ট্রি আমি আসলে বলতে পারবো। এটা কিন্তু সেই মিনিমাম স্প্যানিং ট্রির হচ্ছে প্রপার্টি ছিল। তাহলে এখন যদি আমি হচ্ছে আবার প্রিমসে যাই, প্রিমসে যদি দেখো এখন এখানে ভার্টেক্স কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা। তো 9টা ভার্টেক্সকে কিন্তু আমি কভার করলাম, কারণ সবগুলার নিচে কিন্তু 1, টি এর ভ্যালু 1। আর এইচ কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা। তার মানে 9 - 1, তাহলে 8 এইচ হচ্ছে এখানে আমরা পেয়েছি। তার মানে এটা ঠিক আছে যে এটা এমএসটি এর যে প্রপার্টি সেটা হচ্ছে ফলো করলো। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ফাইনাল মিনিমাম স্প্যানিং ট্রি। তোমরা যদি এটা কখনো আসে, তাহলে আসার পরে তোমরা কি করবা, তোমরা একটু মিলিয়ে দেখবা যে ভার্টেক্স গুলো সবগুলো কভার হলো কিনা, কয়টা এজ আসলে আসছে। সেই এজ গুলা হচ্ছে গিয়ে তোমাদের যদি মিল থাকে যে ভার্টেক্স -1 সংখ্যক এজ আসে,
তাহলে মোটামুটি একটা ধরা যায় যে তোমরা মোটামুটি ঠিকের পর্যায়ে আসো আর কি। আর যদি এরকম আসে যে এবার তোমার এমএসটি টোটাল কস্ট বের করো, তাহলে তুমি কি করবা, যে এই যে সিলেক্টেড যে এজ গুলা, সেই এজ গুলার যে কস্ট গুলা সেগুলাকে যোগ করে দিলেই টোটাল কস্ট চলে আসবে আর কি। সো প্রিমস তো হচ্ছে গিয়ে তোমরা একটু দেখলে এগুলা, এটা আসলে প্র্যাকটিসের বিষয়। তোমরা এই জিনিসটা আবার হচ্ছে খাতায় এঁকে নিজেরা প্র্যাকটিস করবা। এই টেবিলটা আঁকবা, এই টেবিলটা এঁকে টেবিলের মধ্যে হচ্ছে প্র্যাকটিস করবা, অবশ্যই মাস্ট। প্র্যাকটিস না করলে এই কিন্তু হচ্ছে ঝামেলা বেঁধে যাবে মেথডে আঁকতে গেলে, সিমুলেশনে। আর ক্রুসকাল তো সোজা, ক্রুসকাল তো হচ্ছে খুবই ইজিয়েস্ট ওয়েতে করা যায়। সবগুলা পুরাটা গ্রাফের মধ্যে সবচেয়ে মিনিমাম যেটা সেটাকে আগে সিলেক্ট করবে, যেমন 23, এরপরে হচ্ছে পরে সর্বনিম্ন ওয়েট ছিল 29, তো 29 কে পরে সিলেক্ট করবে। তো ক্রুসকাল কি করে আসলে সবগুলা এজ কে আগে সর্ট করে নেয়, সর্ট করে নেওয়ার পরে যে যেটা হচ্ছে কম থেকে শুরু করে এজ গুলো অ্যাড করতে থাকে, ততক্ষণ পর্যন্ত অ্যাড করে যতক্ষণ না সাইকেল ক্রিয়েট হয়। আর যদি কখনো সাইকেল ক্রিয়েট হয়ে যায়, মানে হবে এরকম এজ সিলেক্ট করার দরকার হয়, সেই এজটাকে ডিসকার্ড করে দেয়। তো সেই এজটা বাদ দিয়ে পরের এজে চলে যায়, যে হচ্ছে যে যেটা সাইকেল ক্রিয়েট হবে না। তো এই যে এখান থেকে আমরা যখন দেখতেছি যে একটা 55 যদি আমি অ্যাড করতে যাই, তাহলে এখানে একটা সাইকেল ক্রিয়েট হয়। তো 55 কে আর অ্যাড করা যাবে না। তো 55 এর পরের যে ওয়েট, যে অ্যাসোসিয়েট যে এজটা আছে সেটাকে আমার এখন সিলেক্ট করতে হবে। 55 বাদ দিয়ে আমি হচ্ছে এবার দেখো কোনটাকে সিলেক্ট করলাম, 66। তো এখন আমার সবগুলা ভার্টেক্সও হচ্ছে ভিজিট হয়ে গেল, আমি আমার এমএসটিও পেয়ে গেলাম, আর টোটাল কস্টও এবার ক্যালকুলেট করে ফেললাম। আচ্ছা, এই ছিল আমাদের মেনলি প্রিমস আর ক্রুসকাল। আর তো প্রিমস আর ক্রুসকাল এগুলা তোমরা একটু অবশ্যই সিমুলেশন প্র্যাকটিস করবা, এবং দেখবা এখানে এই যে আমি কিন্তু অন্যান্য কোনো হচ্ছে কি জানি অ্যালগরিদমে কিন্তু সিউডো কোড পড়তে পারি না, কিন্তু আমি কিন্তু তোমাদের প্রিমস আর ক্রুসকালের সিউডো কোড কিন্তু ভালোভাবে পড়িয়েছিলাম ক্লাসের মধ্যে, এবং প্লাস বলছিলাম এই দুটা লাগবে। তো এই দুটার কিন্তু তোমরা বাদ দিবা না, যে সিউডো কোড বাদ দিবা না, যে এরকম না সিউডো কোড থেকে তোমার প্রতি লাইনে লাইনে কমপ্লেক্সিটি বের করে দেখাতে হবে, এরকম কিছু আসবে না। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য যেটা কিভাবে এই কমপ্লেক্সিটিটা আসে। কিন্তু তোমরা হচ্ছে কি এটার হচ্ছে গিয়ে প্রিমস এর কমপ্লেক্সিটি কত, ক্রুসকালের কমপ্লেক্সিটি কত, এগুলা হচ্ছে অবশ্যই শিখবা, এবং দুইটা সিউডো কোড অবশ্যই দেখবা, কারণ সিউডো কোড আমি এই প্রিমস আর ক্রুসকালের সিউডো কোড লাগবে। এবং স্লাইডেও তোমাদের এটা দেওয়া আছে, যে ক্রুসকালেরটা তোমরা সবার লাস্টের দিকে আশা করি পেয়ে যাবে, এই যে এই পোর্শনে। আচ্ছা, আর এখানে দেখবা যে আমি কিন্তু তোমাদের ক্লাসের শুরুতে কিছু ম্যাথ করেছিলাম শুরুর দিকে, যে মিনিমাম স্প্যানিং ট্রি না, স্প্যানিং ট্রি কয়টা কয়টা করে হতে পারে, বিভিন্ন গ্রাফ দিয়ে শিখাইছিলাম, যে বিভিন্ন সূত্র দিয়ে শিখাইছিলাম, যে একটা গ্রাফ আঁকলাম, গ্রাফ আঁকার পরে সেটার মিনিমাম স্প্যানিং ট্রির সংখ্যা, মিনিমাম স্প্যানিং ট্রি না সরি স্প্যানিং ট্রির কম্বিনেশন কয়টা হতে পারে, এগুলা হচ্ছে কি তোমাদের কিছু লেকচার নোটে থাকার কথা, ক্লাসে যদি ফলো করো ওগুলা প্র্যাকটিস করবে আর কি। তো মিনিমাম স্প্যানিং ট্রি থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম সুডো কোডে হচ্ছে আপনি যেইটুকু করিয়েছিলেন ওইটুকু মানে লিখে দিয়েছিলেন আর কি, 2 লাইন বা 3 লাইন, ওইটুকু লিখলে হবে না জাস্ট? সিউডো কোড হচ্ছে দেখো, যেমন আমি তোমাদেরকে বলি যে প্রথমে তো ইনিশিয়ালাইজেশন থাকে, এই যে এই 1 থেকে 5 লাইন হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা তুমি এমনিতেই পারবা। সেইটা আছে, আমি ফোকাস করি না, ফোকাস যেটা করি বা তোমাদের খাতা দেখার সময় যে ফোকাস যেটা আসলে মেইন করব, সেটা হচ্ছে যে কন্ডিশনেরটা, এই 6 থেকে 11 নাম্বার লাইন, এই কন্ডিশনটা তুমি আসলে লিখতে পারতেছো কিনা, মানে এটা বুঝো কিনা। এইটুকু পোর্শনে কিন্তু তোমাদেরকে আমি প্রথম মানে ওই প্রিমস এর সময় হচ্ছে বুঝিয়েছিলাম। হ্যাঁ, তুমি যেটা বলতেছো ঠিক আছে। সেম ভাবে আবার ক্রুসকালেও কিন্তু ওই যে লাস্টের 3 লাইনের মতো একটা কন্ডিশন ছিল, যেমন এইখানে জি ম্যাম, ইফ থেকে আর কি, ইফ আর ইফ থেকে ইউনিয়ন, এই বিষয়টা। জি জি ম্যাম, কন্ডিশনের পার্টটা তুমি হচ্ছে মানে তোমার খাতায় তুমি ইনিশিয়ালাইজেশন লিখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার যাতে কন্ডিশনের পার্ট ভুল না হয়, এইটা হচ্ছে খেয়াল রাখবে অবশ্যই। ম্যাম জাস্ট কন্ডিশনের পার্টটুকু লিখলে তো হবে, তাই না ম্যাম? আচ্ছা, কন্ডিশনের পার্টও যদি লিখতে চাও শুধু তাই লিখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে ওকে ওকে।
আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি তো মাস্ট হচ্ছে দেখবা, এমন না এবার কিন্তু তোমাদের টাইম কমপ্লেক্সিটি ওই কোড থেকে জেনারেট করার কোনো টাইম কমপ্লেক্সিটি এরকম কিছু নাই। আমাদের এবার কি, আমাদের এবার মেইন ফোকাসই হচ্ছে সিমুলেশন শিখা, এবং হচ্ছে যে এটা টাইম কমপ্লেক্সিটি কত সেটা হচ্ছে শিখা। আর কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে, বাট থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসলে অ্যালগরিদমে তো কমই, তবে কনসেপচুয়াল কোয়েশ্চেন আমি বলতে পারি। যেমন আমি একটা কোয়েশ্চেন তোমাকে এখান থেকে দিলাম, বা হচ্ছে আমি যেমন ধরো, আচ্ছা এটা লাস্টের দিকে আলোচনা করি। ধরো আমি বললাম এমএসটির যে এমএসটি আসলে কেন দরকার। তাই এখন এটা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, তোমার প্রথমেই আসলে জানতে হবে যে মিনিমাম স্প্যানিং ট্রি ড্র করার পিছনে কারণটা কি। তাহলে তুমি আগে এখান থেকে এগুলো শিখে আসবা। তো একদম মুখস্থ বিদ্যা তো আর আসবে না যে মিনিমাম স্প্যানিং ট্রি কি, প্রিমস অ্যালগোরিদম কি, বা হচ্ছে ক্রুস্কাল অ্যালগোরিদম কি, এগুলা কখনোই অ্যালগোরিদম কোর্সে আসে না। অ্যালগোরিদম কোর্সে তোমার এখন এই ফাইনালে সব সিমুলেশন, কনসেপচুয়াল কোয়েশ্চেন বলতে আমরা বুঝি কেন এটা হলো, বা এটা এরকম একটা সিনারিও দেওয়া থাকলো তুমি এখন এই ক্ষেত্রে কি ব্যবহার করবা। তোমাকে আমি আরেকটা সিনারিও দিয়ে দিলাম, দিয়ে বললাম এখানে তুমি বিএফএস অ্যাপ্লাই করবা না ডিএফএস অ্যাপ্লাই করবা, তুমি বিএফএস এর অ্যাডভান্টেজ জানো, ডিএফএস এর অ্যাডভান্টেজ জানো। এখন ওই সিনারিওতে কোনটা বেশি ভালো হবে তুমি এখন সেটা হচ্ছে গিয়ে লিখে সেটা হচ্ছে ব্যাখ্যা করে দিলা। বিষয়গুলো এরকম মানে কনসেপচুয়াল টাইপের কোয়েশ্চেন এরকম কিছু। আচ্ছা, আরেকটা হচ্ছে এরপরে নেক্সট আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেজ পাথ। এটা ছিল ডায়াস্টার বেলম্যানফোর্ড। এটা কিন্তু তোমাদের স্লাইড, এটা কিন্তু তোমাদের পুরাপুরি হচ্ছে লেকচার নোট ফলো করতে হবে। তো ডায়াস্টার বেলম্যানফোর্ড থেকে তোমরা আসলে কি কি পড়বা দেখো, আমি আবার লিখে দিতেছি। আচ্ছা, আমি এখানে লিখে দিই। এটা তোমরা প্রথমে হচ্ছে পড়বা, সেটা হচ্ছে সিমুলেশন, টাইম কমপ্লেক্সিটি, অ্যাডভান্টেজ, আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো সিমুলেশন আমরা ডায়াস্টারও সিমুলেশন করা শিখেছিলাম রিল্যাক্সেশন রুল দিয়ে, সেম ভাবে বেলম্যানফোর্ডেরও কিন্তু আমরা সিমুলেশন শিখেছিলাম রিল্যাক্সেশন রুল দিয়ে। ডায়াস্টার অ্যালগরিদমের ডিসঅ্যাডভান্টেজ ছিল যেটা হচ্ছে বেলম্যানফোর্ড হচ্ছে গিয়ে সলভ করে, ডায়াস্টার অ্যালগরিদম হচ্ছে গিয়ে নেগেটিভ ওয়েটেড এজ এর ক্ষেত্রে কাজ করে না। কেন কাজ করে না সেগুলোও কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি। প্লাস হচ্ছে বেলম্যানফোর্ড আবার হচ্ছে নেগেটিভ ওয়েটেড এজ এর ক্ষেত্রে কাজ করে, সেটা আমরা সিমুলেশন করে শিখলাম। এবার হচ্ছে গিয়ে আমরা দেখলাম বেলম্যানফোর্ডের একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, যে এটা হচ্ছে নেগেটিভ সাইকেল পাথের ক্ষেত্রে কাজ করে না। এর জন্য পরবর্তীতে আরেকটা অ্যালগরিদম আসে, সেটা হচ্ছে ফ্লয়েড ওয়ারশেল। তো ফ্লয়েড ওয়ারশেল আমাদের সিলেবাসে নাই, তো ফ্লয়েড ওয়ারশেল তো বাদই। তো এই দুইটার হচ্ছে আমাদের কি কি শিখবো, আমরা সিমুলেশন শিখবো, এই দুইটা টাইম কমপ্লেক্সিটি কত এবং কেন এগুলা শিখবো, আর এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো শিখবো। তোমাদের কিন্তু একবার এরকম, আমি আবারও বলতেছি, তোমাদের কিন্তু এরকম ভাবে আসবে না যে তুমি ডায়াস্টার অ্যাডভান্টেজ লিখো, তুমি ডায়াস্টার ডিসঅ্যাডভান্টেজ লিখো। এগুলা থেকে কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসতে পারে, যে এটা কেন কাজ করে, মানে এটা কেন হচ্ছে, বা বেলম্যানফোর্ড এর এখানে বা ডায়াস্টার মধ্যে কম্পারিজনটা কোথায়। আমরা কিন্তু ওই যে যখন সিমুলেশন করতেছিলাম ওই সময় কিন্তু তোমাদের ব্যাখ্যা করে বলছি যে ডায়াস্টার বেলম্যানফোর্ড এর মধ্যে আসলে ডিফারেন্স কোথায়, কোন কোন ওয়েতে বা কোন কোন হচ্ছে যখন আমরা সিমুলেশন করতেছিলাম তার মধ্যে মেথডের মধ্যে কোথায় কোনটার হচ্ছে কোথায় ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে, সেগুলাও নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। সো এখান থেকে তোমরা লেকচার নোট মাস্ট ফলো করবা, এটাতে লেকচার নোটটা পড়লে আশা করি হবে। তবে তোমাদের এই টাইম কমপ্লেক্সিটি কিন্তু তোমাদের সেলফ স্টাডির মতো ছিল। তোমরা কি দেখছিলা টাইম কমপ্লেক্সিটি কত ডায়াস্টার বেলম্যানফোর্ড এর? না ম্যাম। আচ্ছা, এটা কিন্তু তোমাদের দেখে নিতে, অবশ্যই এটা দেখবা, দেখে হচ্ছে গিয়ে জাস্ট 2-3 লাইন এটা কেন হলো সেটা হচ্ছে একটু ব্যাখ্যাটা দেখবা, নট হচ্ছে কোড দরকার নাই, ডায়াস্টার বেলম্যানফোর্ড এর কোনো কোড প্রয়োজন নাই।
আচ্ছা, এরপরে আসে তোমাদের লাস্ট যে টপিক, ব্যাকট্র্যাকিং। ব্যাকট্র্যাকিং এর 4টা প্রবলেম, সেটা হচ্ছে 4টা প্রবলেম মধ্যে অ্যাপ্লিকেশন। মাস্ট এই 4টার স্টেট স্পেস তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো ব্যাকট্র্যাকিং এ আমি স্লাইডটা একটু যাই আবার। সো ব্যাকট্র্যাকিং এর মূলত হচ্ছে 4 ধরনের প্রবলেমের প্রথমে আমাদের ছিল এন কুইন প্রবলেম। সো এন কুইন প্রবলেমে আমরা যদি দেখি এই যে স্টেট স্পেসটা, ওকে, স্টেট স্পেসটা তো তোমরা যদি এখন আবার কি করো, তোমরা যদি এই জিনিসটা এঁকে দাও, এই ধরো তোমাকে আমি বললাম যে 4 কুইন প্রবলেমটা সলভ করো ব্যাকট্র্যাকিং এর মাধ্যমে, তুমি কি করলা, তুমি হচ্ছে এইটা এঁকে দিলা। এটা আঁকলে তো হবে না, এটা তো তুমি তোমার মতো করে সলভ করে ফেলছো। কিন্তু তোমার কম্পিউটার আইডিওলজি কি, ব্যাকট্র্যাকিং যে আইডিওলজি সেটা ব্যবহার করে তোমাকে স্টেট স্পেসটা আঁকতে হবে। এখানে 4 কুইন আছে, তারপর হচ্ছে 3 কুইন হোক, যে কুইন হোক, 3 কুইন তো হওয়া পসিবল না, 4 কুইন থেকে মিলে শুরু হয়, 5 কুইন হোক বা যেটাই হোক না কেন, সেটা তোমাকে আসলে ড্র করে স্টেট স্পেসটা আঁকতে হবে। আর স্টেট স্পেস মানে কি, যে অল ধরনের কম্বিনেশন আমরা আসলে ট্রাই করে করে এক্সপ্লোর করার চেষ্টা করতেছি পাথগুলোকে, যে কোথায় আমার রেজাল্ট আছে। তো দেখো যেখানে ক্রস দেখতেছি সেগুলা হচ্ছে আমাদের ডেড এন্ড, মানে এইসব ওয়েতে কোনো রেজাল্ট নাই। আর যেসব দেখবে যে একটা পাথে আমরা যে এখানে যে সাকসেস, মানে এখানে যে আমরা রেজাল্ট পেয়ে গিয়েছি, তো আরো যদি ব্রাঞ্চ আসে, ধরো এখানে আমরা ফার্স্ট কুইন তো ফার্স্ট পজিশন থেকে দিয়ে হচ্ছে ট্র্যাক করা শুরু করলাম, আর এখানে হচ্ছে সেকেন্ড কুইন, ফার্স্ট কুইনকে সেকেন্ড পজিশনে রেখে হচ্ছে আমি এখানে প্রথমে ট্রিটা জেনারেট করতেছিলাম। এখন যদি তুমি একটা ব্রাঞ্চ নিয়ে আসো, যে কুইনকে যদি থার্ড পজিশনে নিয়ে আসো, তাহলেও কিন্তু একটা ব্রাঞ্চের সলিউশন পাওয়া যাবে, যে সলিউশনটা এখানে আসলে দেওয়া আছে। দেখো, মানে 2 ধরনের সলিউশন আসলে এখান থেকে পসিবল। এখন তুমি তো জানো না তুমি কিভাবে করবা, তুমি হচ্ছে স্টেট স্পেস জেনারেট করতে করতে যেতে যেতে তুমি হচ্ছে পেয়ে যাবা। যদি এমন হয় যে একটা পসিবল সলিউশন দেখানোর কথা, তুমি একটা পসিবল সলিউশন দেখিয়ে দাও, মানে ইটস নট নেসেসারি যে তোমাকে সকল পসিবল সলিউশনই দেখাতে হবে, একটা সলিউশন দেখায় দাও, সেটাই হচ্ছে গিয়ে এনাফ। ওকে, আর যদি মনে করো হচ্ছে, যদি কোয়েশ্চেনে উল্লেখ থাকে যে অল পসিবল সলিউশন শো করো, তাহলে তোমার আরেকটা ব্রাঞ্চ রাখতে হবে, সেই ব্রাঞ্চের হচ্ছে সলিউশন তুমি পেতে পারো। এখন তোমাদের যদি মনে হয় যে না, এটা আরেকটা ব্রাঞ্চ আঁকলে খাতায় জায়গা হবে না, এরকম কিছু হবে, তাহলে তোমরা হচ্ছে তোমাদের খাতাটাকে ল্যান্ডস্কেপ মুডেও আঁকতে পারো। ঠিক আছে, মানে আমরা তো পোর্ট্রেট মুডে হচ্ছে লিখি, সো ল্যান্ডস্কেপ মুডে করেও হচ্ছে তোমরা খাতায় এটা ড্র করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, কারো এন কুইন প্রবলেমে কারো কোনো ধরনের কুয়েরি আছে? না ম্যাম এমকিউ It's প্রবলেম block গুলা color. আরেকবার একটু দেখাই দিবেন? এই প্রবলেমটা, এন কুইন প্রবলেমটা? জি ম্যাম। আচ্ছা, দেখো এটা আমরা তো এটা আমাদের 4 কুইন প্রবলেম সলভ করতেছি। এন কুইন মিন্স হচ্ছে এন, এন মানে কি নাম্বার অফ কুইন, কয়টা হবে আর কি। তো ধরো 4 কুইন মানে 4টা কুইন তোমাকে দেওয়া আছে, তোমাকে প্রথমে কি করতে হবে, 4x4 একটা ম্যাট্রিক্স নিতে হবে। যদি তোমাকে বলা হতো 5 কুইন প্রবলেম, তাহলে তোমাকে 5x5 একটা ম্যাট্রিক্স জেনারেট করতে হতো। তার মানে 4x4 এ যদি হিসাব করি, তাহলে 4টা রো 4টা কলাম, 5x5 মানে 5টা রো 5টা কলাম। সো এখানে আমাদের সেই 4টারও 4টা কলাম আছে। এখন ইনিশিয়ালি তো কোনোটাতেই আমরা এখনো কুইন বসাই নাই, কুইন এখনো প্লেস করি নাই। তো কুইন প্লেসমেন্টের আবার কিছু নিয়ম আছে, যে কুইন তুমি 2টা কুইনকে একই রোতে বসাতে পারবা না, 2টা কুইনকে তুমি একই কলামে বসাতে পারবা না, 2টা কুইন কখনোই একই ডায়াগোনাল বরাবর থাকতে পারবে না। যদি থাকে তারে হচ্ছে গিয়ে একজন আরেকজনকে অ্যাটাক করবে। তো আমাদের এই অ্যাটাকিং পজিশনে রাখা যাবে না, এমন ভাবে রাখতে হবে যাতে তারা পিচফুলি তার পজিশনে থাকতে পারে।
তো এটাকে প্লেস কিভাবে তাহলে করব? তো প্রথমে আমি যেহেতু প্রতিটা কুইনকে একই রো, দুইটা কুইন একই রোতে থাকবে না, তো আমি প্রথমে চিন্তা করে নিলাম, এটাকে একটা বেস কেস হিসেবে ধরে নিলাম যে প্রতিটা কুইনকে আমি একটা করে রোতে বসাবো। তার মানে কারণ কি, আমি তো জানি যে দুইটা কুইনকে কখনো একই রোতে বসানো যাবে না। তাহলে আমি ফার্স্ট কুইন নিয়ে আসলে কাজ করি প্রথমে। তো ফার্স্ট কুইনকে আমি ফার্স্ট রো এর ফার্স্ট পজিশনে বসালাম। তাহলে একটা হচ্ছে কুইন আমার বসানো শেষ, এবং আমি সেকেন্ড কুইন হচ্ছে বসাবো। তো সেকেন্ড কুইন যখন বসাবো, তাহলে সেকেন্ড রোতে বসাবো আমি। তো সেকেন্ড রোতে বসানোর সময় এবার দেখলাম যে সেকেন্ড রো এর ফার্স্ট পজিশনে আমি কুইনকে আসলে বসাতে পারতেছি না। কেন? কারণ ওরা একই কলামে চলে আসে। আমরা তো এবার দেখলাম একই কলামেও আসা যাবে না। তাহলে এই জায়গায় দেখো, এইখানে ওয়েতে ক্রস, ক্রস দেওয়ার অর্থ হচ্ছে এই যে ফার্স্ট সেকেন্ড কুইনকে যদি আমি ফার্স্ট পজিশনে বসাই, এটা আসলে হওয়া পসিবল না। এই পার্টটা হচ্ছে ডেড এন্ড পাথ, এই জন্য আসলে ক্রস দেওয়া। সেম ভাবে দেখো, এবার সেকেন্ড কুইন নিয়ে হিসাব করি। সেকেন্ড কুইনকে আমি এখানে কি বসাতে পারবো? না ম্যাম, কেন বসাতে পারবো না? ডায়াগোনাল। ডায়াগোনাল। তাহলে এখানেও হচ্ছে আমাদের সেই ডেড এন্ড। এখন আমি দেখলাম যে সেকেন্ড কুইনকে তাহলে আমি এই পজিশনে বসিয়ে একটু দেখি। তো দেখলাম যে আচ্ছা, এইখানে বসালে এখনো পর্যন্ত কোনো কুইনকে আসলে অ্যাটাক করে না। তাহলে আমি এখানে বসালাম। তো আমি ভাবতেছি যে হয়তো এই পাথে আসলে কোনো সলিউশন আছে। তো এখন আমার থার্ড কুইন নিয়ে সমস্যা। থার্ড কুইন এবার কোথায় বসাবো? তাহলে আমি থার্ড কুইনকে আমি থার্ড রোতে বসাবো। তাই আমি প্রথমেই দেখলাম এখানে বসাতে পারতেছি না, একই কলাম বরাবর আসে, এই জন্য ডেড এন্ড। সেম ভাবে এই জায়গাতেও বসাতে পারতেছি না, কারণ ডায়াগোনাল বরাবর আসে, তাহলে এখানেও ডেড এন্ড। তারপরে এই জায়গাতেও বসাতে পারতেছি না, কারণ একই কলাম বরাবর আসে, ডেড এন্ড। আবার এই পজিশনেও বসাতে পারতেছি না, কারণ এখানে আবার ডায়াগোনাল পজিশনে চলে আসে। তাহলে আমি আসলে দেখলাম যে এই পাথে কোনো সলিউশনই নেই, আমি আর আগাতেই পারতেছি না, কোনোভাবেই বসানো পসিবল হচ্ছে না। তাহলে এই পাথে আসলে এগিয়ে আর লাভ নাই। কারণ তুমি যদি এখন বলো যে না ম্যাডাম, আমি তো ফোর্থ রো নিয়ে তাহলে কাজ করি, তো ফোর্থ রো নিয়ে কাজ করে তুমি একটা কুইন বসালা, তো তারপর লাস্টের কুইনটা তুমি কোথায় বসবে? আরেকটা কুইন যখন আসবে, ওর তো বসানোর কোনো আর কোনো ওয়েই নেই। তাহলে এই পাথ আসলে এগিয়ে আমাদের লাভ নেই। তো এই পাথ এখানে ডেড এন্ড হয়ে যাবে। আমি এখন কি করবো? ব্যাকট্র্যাক করে আগের পজিশনে ফেরত যাব। তার মানে থার্ড কুইন তো আমি কোনোভাবে থার্ড রোতে বসাতে পারতেছি না কোনো পজিশনে। তার মানে আমার সেকেন্ড কুইনের যে পজিশনটা, এইটা হচ্ছে আবার আমাকে চেঞ্জ করে দেখতে হবে। তাহলে আমি এখন ব্যাকট্র্যাক করে এই পজিশনে গেলাম। এবার সেকেন্ড কুইনকে আমি এই পজিশনে বসাবো। তাহলে আমি সেকেন্ড কুইনটা এখন এই পজিশনে বসালাম, ফোর্থ পজিশনে, সেকেন্ড রো এর ফোর্থ পজিশন। তাহলে এখন আমি চেষ্টা করি যে থার্ড কুইনকে বসানো। তো আমি থার্ড কুইনকে এখানে বসানোর চেষ্টা করলাম, এখানে হওয়া পসিবল হয় না। এই জায়গায় আসলে বসানো যায়, তাহলে কেউ কাউকে আসলে অ্যাটাক করে না। তাহলে আমি এই জায়গায় হচ্ছে প্লেস করলাম। এখন দেখো ফোর্থ কুইনকে কোথাও বসানো যায় কিনা। না ম্যাম। তাহলে কোনো জায়গায় আসলে বসানো পসিবল হবে না, একই কলামে আসবে না, একই ডায়াগোনাল বরাবর আসবে। তার মানে আমি বুঝে গেলাম যে আসলে এই জায়গায় কোনো সলিউশনই নেই। তাহলে আমি আবার ব্যাকট্র্যাক করলাম। এবার থার্ড কুইনকে আমি এই পজিশনে বসালাম, যে এই পজিশনে আসলে বসানো পসিবল না, ডায়াগোনাল আসে, এই পজিশনে বসানো তো পসিবল না। তার মানে এটা হচ্ছে একই কলাম বরাবর আসে। তাহলে আমি বুঝে গেলাম যে না, এখানেও কোনো আসলে রেজাল্ট নাই। তাহলে আমি আবার ব্যাকট্র্যাক করব। এখন ব্যাকট্র্যাক করে আমার সেকেন্ড কুইনকে আমি আর কোথায় চেঞ্জ করব? কারণ আমি এখানেও দেখলাম হলো না, এখানে দেখলাম হলো না, এই জায়গায় বসিয়েও দেখলাম কোনো রেজাল্ট নাই, আবার এই জায়গায় প্লেস করে দেখলাম কোনো রেজাল্ট নাই। তাহলে এখন আমার যেটা বুঝতে পারলাম যে আমার ফার্স্ট কুইনকে আসলে চেঞ্জ করতে হবে এখন প্লেস। তাহলে আমি আবার ব্যাকট্র্যাক করব, করে এবার ফার্স্ট কুইনকে আমি এই পজিশন থেকে সরিয়ে এই পজিশনে নিয়ে আসবো। তাহলে আমি এই পজিশনে নিয়ে আসলাম। সেম একই প্রসেস চলতে থাকবে। চলতে চলতে দেখবো যে একটা জায়গায় যে আমরা এই যে এখানে গিয়ে একটা সলিউশন পেলাম। আবার যদি তুমি ধরো আবার যখন আরেকটা এই কুইনকে আবার যখন থার্ড পজিশনে প্লেস করবা, আবার যখন দেখবা যে আরেকটা সলিউশন আসবে। এখানে আর আঁকানো হয়নি, এখানে যদি আঁকো তোমরা দেখবা আরেকটা সলিউশন তোমরা পাবা। ম্যাম, একটা সলিউশন বের হওয়ার পর আমরা কি থেমে যাব নাকি পসিবল যতগুলো বের হয় তত পর্যন্ত বের করতে থাকবো? একটা বের হয়ে থেমে যেতে পারো, কিন্তু যদি কোয়েশ্চেনে বলা থাকে অল পসিবল সলিউশন বের করো, তাহলে হচ্ছে থামা যাবে না, ঠিক আছে? আর যদি বলে যে ওয়ান পসিবল সলিউশন বের করো, তাহলে তুমি থেমে যেতে পারো। ওকে। আর কিছু যেমন বিশেষ করে এন কুইন প্রবলেমটাতেই তো মেইনলি হচ্ছে সলিউশন বেশি বের করতে গেলে অনেক বড় হয়ে যায়, ঠিক আছে? ওইটা তুমি কোয়েশ্চেন অবশ্যই ফলো করবা।
কিন্তু বাকিগুলা যদি আসি যে সাবসেট সাম বলো থেকে শুরু করে এই যে হ্যামিল্টনিয়ান সার্কিট, ওগুলার তো তুমি পুরা স্টেট স্পেস আঁকলে সমস্যা নাই, ওগুলার তো হচ্ছে অনেক ছোট সলিউশনই আসবে, যেমন একটা গ্রাফের ক্ষেত্রে এই সলিউশনটা এখানে আসে, স্টেট স্পেসটা আছে। সো এন কুইনটা তোমরা ফলো করতে পারো কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনে যদি অল পসিবল সলিউশন দেওয়া থাকে তুমি অল পসিবল সলিউশন দেখাবা, যদি বলা থাকে যে তুমি একটা পসিবল সলিউশন দেখো তো একটা পসিবল সলিউশন দেখাবা, যদি কিছুই বলা না থাকে তাহলে একটা পসিবল সলিউশনই দেখাতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আবার এইটা কখনো করা যাবে না যে শুধু সলিউশনই দেখাই দিছো, এই যে কিছু ডেড এন্ড আছে এইগুলা, এই সলিউশনে পৌঁছাতে গেলে তোমার এর আগে অনেক কিছু পার হয়ে আসতে হয়েছে, মানে ডেড এন্ড, তাহলে এইগুলা কিন্তু আবার বাদ দেওয়া যাবে না। তুমি যদি এগুলা বাদ দিয়ে দাও তাহলে তো তোমার স্টেট স্পেসই হবে না। স্টেট স্পেস মানে কি, তুমি বিভিন্ন পাথ এক্সপ্লোর করতে করতে যেই পাথে তুমি যে একটা পাথে যে রেজাল্ট পাচ্ছ আর কি। জি ওকে, তো এগুলার টাইম কমপ্লেক্সিটির প্রয়োজন নাই, তোমরা প্রয়োজন নাই বলতে বুঝাচ্ছি যে এক্সামের জন্য, বাট জানার জন্য তো অবশ্যই প্রয়োজন আছে, তোমরা একটু দেখতে পারো আর কি চাইলে। আচ্ছা, এবার আসি সাবসেট সাম। সাবসেট সাম নিয়ে কি কারো প্রবলেম আছে নাকি এটা পারবো সবাই? এটা তো মোটামুটি একটা ইজি, একটা সেট দেওয়া থাকবে তোমাদের, সেটের মধ্যে সেটের একটা কি দেওয়া থাকবে, সামেশন দেওয়া থাকবে, তাই তো? সামেশনটাকে এই যে এখানে একটা সেট দেওয়া আছে 3 5 6 7, এটা সামেশন আছে 15, এমন এই সেটের সাবসেট গুলা নিয়ে এমন ভাবে তুমি সাবসেটটা ক্রিয়েট করবা যার যোগফল 15 হবে। তাহলে এই যে সেই আমাদের স্টেট স্পেসটা, একবার তুমি একটা এলিমেন্টকে নিবা একবার তুমি নিবা না, মানে প্রথমেই ছিল 3, তাই 3 কে একবার নিব একবার নিব না, নিয়ে যোগ করে দেখবো 3 আসে, আবার যোগ যেহেতু নেই না তাহলে 0ই থাকবে। সেম ভাবে আবার 5 কে নিব নিব না, 5 কে নিব নিব না, সেম ভাবে আবার পরের ধাপে 6 কে নিব 6 কে নিব না, সেম ভাবে 7 কে নিব 7 কে নিব না। যেসব জায়গায় দেখবে 15 আসছে, যেমন এখানে 15 আসছে সেটা হচ্ছে সলিউশন, আর যেসব জায়গায় 15 আসে না, 15 কম বা বেশি যেই আসে না কেন সেগুলো হচ্ছে সলিউশন না, সেগুলো হচ্ছে ডেড এন্ড। মিস এখানে কি একের অধিক সলিউশন আসতে পারে? এইটাতে আসবে না একের অধিক সলিউশন, অন্য অন্য প্রবলেম আসতেই পারে। যেমন তোমাকে ধরো 3-এর জায়গায় 3 5 10 7 দিয়ে দিলাম, তাহলে কি হতো, 3 5 7-এও একটা 15 পাওয়া যায়, আবার 10 আর 5-এও কিন্তু 15 হয়, তাই না? তাই দুইটা সলিউশন আসলে হওয়া পসিবল, আর এখানে এটার ক্ষেত্রে একটা সলিউশন হওয়া পসিবল। এখানে মিস সবগুলা দেখাইতে হবে? আর যদি বলা থাকে স্টেট স্পেস আঁকো তাহলে তুমি দেখাবা। জি মিস। তোমরা এটা এগুলা এই স্টেট স্পেস গুলো তোমাদেরকে আমি বলেই দিচ্ছি বারবার যে তোমরা এই যে টোটাল মিল একদম পুরো সিলেবাসে যে 10টা, এই 10টা সিমুলেশন মাস তোমরা বাসায় আগে এগুলাই প্র্যাকটিস করো, এগুলা থেকে তোমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেনই হচ্ছে গিয়ে ফেস করবা। তারপরে কিছু তো কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে যেগুলা ফেস করবা, সিউডো কোড, কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন যেগুলাকে আমরা থিওরিটিক্যালও বলতে পারি, তো ওগুলা পরে পড়ো। আগে হচ্ছে সিমুলেশন করে প্র্যাকটিস করে আগে এগুলাকে একদম শিওর হয়ে নাও যে এগুলা এখন আমি পারি, দেন এবারে হচ্ছে কি তুমি প্রতিটা স্লাইড ধরে ধরে এবার শিখো যে এটা কেন পড়লাম, এটার কারণে এটা কিভাবে কি হলো না হলো, কোনটা কোন সময় কাজ করতেছে না, এগুলো তারপরে দেখো, তাহলে এখন তোমার বুঝতে সুবিধা, কারণ তুমি এখন অ্যালগরিদম সম্পর্কেও জানো ওইটার, এখন তুমি সহজে ওইটার থিওরি বুঝতে পারবা সহজে। মিস সুডো কোড থাকবে? বলেই তো দিলাম কোনগুলা থাকবে কোনগুলা থাকবে না। ম্যাম ডেফিনিশন টাইপ কোশ্চেন থাকবে? থাকতেই পারে। আচ্ছা দেখো, হ্যামিল্টনিয়ান সার্কিট এর পরবর্তীতে ছিল হ্যামিল্টনিয়ান সার্কিট, এই যে তোমার ডেফিনেশন প্রবলেম ধরো, এখন আমি বললাম ডিফাইন হ্যামিল্টনিয়ান সার্কিট, তো তুমি হ্যামিল্টনিয়ান সার্কিট কি, তোমার তো প্রথমে এটাই জানতে হবে, তুমি যদি সিমুলেশন পারো, সিমুলেশন যদি তুমি এটা শিখো, তুমি তো নিজে জানো যে হ্যামিল্টনিয়ান সার্কিটটা কি, তাহলে তুমি এখন লিখতে পারবা না যে হ্যামিল্টনিয়ান সার্কিট কি? তো হ্যামিল্টনিয়ান সার্কিট কি ছিল? ম্যাম প্রত্যেকটা ভার্টেক্স ভিজিট করবে আর কি একবার করে, শুধু কি এইটাই? আর হচ্ছে সোর্স নোডটা জাস্ট ডাবল করবে আর কি ম্যাম। হ্যাঁ, তবে তোমাকে এটা অবশ্যই উল্লেখ করতে হবে, সোর্স নোড ছাড়া, মানে হচ্ছে সোর্স বলতে স্টার্টিং ভার্টেক্স আর এন্ডিং ভার্টেক্স তো একই হবে, কারণ এ থেকে শুরু করলে এতেই আবার ফেরত আসতে হবে, তো স্টার্টিং আর এন্ডিং ভার্টেক্স ছাড়া বাকি ভার্টেক্স কে অবশ্যই ভিজিট করতে হবে, কিন্তু এক্স্যাক্টলি ওয়ান্স।
একবারে বেশি ভিজিট করা যাবে না, আবার একবারে কম ভিজিট করতে পারবে না, এই জিনিসটা অবশ্যই উল্লেখ থাকবে। ওকে, তাহলে নাহলে যদি লেখো যে শুধু শুধু লিখে দাও যে ভিজিট করবে, তাহলে কিভাবে? ভিজিট তো আমি একাধিকবারও করতে পারি, মাল্টিপল বারও হচ্ছে গিয়ে টাইমসও আমি চাইলে একটা ভার্টেক্সকে ভিজিট করতে পারি। তাহলে এইখান থেকে আমাদের হ্যামিল্টনিয়ান সার্কিটের আবার স্টেট স্পেস তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। আর এখানে দেখবা যে অনেক কিছু লেখা থাকতে পারে, এই লেখাগুলো জাস্ট তোমাদের যাতে তোমরা বুঝতে পারো এগুলোর জন্য লেখা, তোমরা এগুলা সবগুলাই কি স্টেট স্পেসই হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবে। যেমন গত ক্লাসে আমরা এইটার গ্রাফ কালারিং প্রবলেমের স্টেট স্পেস এঁকেছিলাম, এটা তোমরা এইখান থেকেও যেভাবে আছে সেটাও আঁকতে পারো, বা আমি গত ক্লাসে যে তোমাদেরকে বোর্ডে ড্র করে দেখালাম ওই ওয়েতেও আঁকতে পারো, কোনো প্রবলেম নাই। ম্যাম এটাকে একটু দেখিয়ে দেওয়া যাবে? মানে আমি তো ঢাকার বাইরে, কালকে আসতে পারিনি আর কি। আচ্ছা দাঁড়াও, এটা দেখাচ্ছি। তাহলে এটা, আচ্ছা এটা সবার লাস্টে একটু দেখাই। আর তাহলে গ্রাফ কালারিং প্রবলেম থেকেও সেম তোমাদের স্টেট স্পেস। তো আমরা কি করলাম, তারপরে আমরা একটা ম্যাপ দেখতেছিলাম, এই ম্যাপ থেকে প্রথমে গ্রাফে কনভার্ট করলাম এবং গ্রাফটাকে কালার করলাম। এই তো আমাদের ছিল মেইনলি গ্রাফ কালারিং প্রবলেমের পড়াশোনা। তো তোমাদের কি থাকবে, তোমাদের কিন্তু যদি গ্রাফ কালারিং প্রবলেম আসে তাহলে যদি ম্যাপ দিয়ে আসে তাহলে ম্যাপটা দেওয়া থাকবে। তো আমরা তো জানি ম্যাপের এক একটা রিজিয়ন হচ্ছে এক একটা ভার্টেক্স, আর হচ্ছে কালার দেওয়া থাকবে। কালারের ডোমেইন না দেওয়া থাকলে তুমি বুঝবে না, কালার গুলার ডোমেইন একটা দেওয়া থাকবে। ধরো এখানে কালারের ডোমেইন কি কি ছিল, রেড, গ্রিন, ব্লু। তোমাকে দেখতে হবে যে কোয়েশ্চেনে কি ধরনের কালার আছে, সেই অনুযায়ী তোমাকে ওইগুলাকে কালার অ্যাসাইন করতে হবে। তবে কালার করার দরকার নাই, এখানে আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের কালার করে দেওয়া আর কি, কালার করার কোনো দরকার নেই। আচ্ছা দেখো, তাহলে আমি একটু গ্রাফ কালারিং প্রবলেমটা আবার একটুখানি তোমাদের সাথে রিভিউ করি। আচ্ছা ধরো এই একটা গ্রাফ তোমাদের দেওয়া থাকলো, সেটা হচ্ছে এ, বি, সি আর হচ্ছে ডি, এটা গ্রাফ। এই গ্রাফটাকে তোমার কালার করতে হবে। তোমার কালার কি কি দেওয়া আছে, সেটা হচ্ছে রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। এই তিনটা কালার দিয়ে তুমি কালার করতে পারবা। এমন ভাবে তুমি গ্রাফটাকে কালার করতে হবে যাতে পাশাপাশি ভার্টেক্স গুলা বা নেইবার, পাশাপাশি বলতে আমরা বুঝি নেইবার ভার্টেক্স গুলা যাতে সেম কালারের না হয়। সে গ্রাফে নেইবার কে, ধরো এর নেইবার কে? ম্যাডাম বিসিডি সবগুলাই তো। বিসিডি সবগুলাই হচ্ছে নেইবার। আচ্ছা, তার মানে যাদের সাথে ডিরেক্ট এজ থাকবে তারাই হচ্ছে নেইবার। ওকে, তাহলে এ কে ধরো আমি রেড কালার করলাম, একটা চুজ করলাম। আচ্ছা, তাহলে বি সি ডি, বি কে এখন আমি কালার করতে চাইছি, বি কে কি রেড কালার করতে পারবো? না ম্যাম, মানে সেম নেইবার গুলো তো সেম কালার হতে পারবে না। সেম কালার হতে পারে, রেড ছাড়া বাকি যে কোনো কালার করতে পারো। ধরো আমি গ্রিন চুজ করলাম, তাহলে গ্রিন নিলাম। ওকে, তারপরে আবার হচ্ছে এবার সি কে চুজ করলাম, এবার সি দেখো, সি কে আমি রেড কালার করতে পারবো না, তাহলে সি কে আমি চাইলে আবার গ্রিন কালার করতে পারবো, তো গ্রিন কালার করলাম। আচ্ছা, ডি কে কি কালার করা যাবে? ব্লু। ডি কে কিন্তু রেড আর গ্রিন কোনটাই করা যাচ্ছে না, তাহলে ব্লু কালারই আমার করতে হবে। এইটা হচ্ছে কি আমাদের সলিউশন। তার মানে আমি ওই কালার গুলা দিয়ে আমি গ্রাফটাকে কালার করলাম, এবং একটা কনস্ট্যান্ট হচ্ছে কি অবশ্যই মেনে চললাম যে পাশাপাশি নেইবার গুলো একই কালারে হতে পারবে না। তো এটা স্টেট স্পেশাল আমি কিভাবে আঁকবো দেখো। তো প্রথমে আমি এ কে কালার করতে চাচ্ছি, তাহলে প্রথমে আমি একটা স্টেটস নিলাম, এ কে কালার করব। এ কে কালার করবো ধরো রেড, বা এ কে আমি চাইলে তো প্রথমে এ কে আমি গ্রিন কালারও করতে পারতাম, তাহলে গ্রিন। এ কে আমি চাইলে ব্লু কালারও করতে পারতাম, তাহলে ব্লু। আচ্ছা, এবার দেখি এবার বি কে কালার করবো, তাহলে বি কে হচ্ছে আমি ধরো প্রথমে রেড কালার করার চেষ্টা করলাম, কিন্তু আমি জানি বি আর এ হচ্ছে নেইবার, তাহলে একে কালার করা যাবে না, তাহলে এইটা হচ্ছে ডেড এন্ড, মানে এই জায়গায় আমি আর আগাতে পারবো না। তাহলে আমি এখন বি কে কালার করলাম, ধরো গ্রিন কালার করলাম। আমি জানি বি কে গ্রিন কালার করা যাবে, কারণ রেড এইটা হচ্ছে পাশাপাশি, তার মানে গ্রিন কালার করলে কোনো সমস্যা নাই। তাহলে আমি এখন বি কে যখন কালার করা শেষ এবং সি তে আগাবো। সি কে আমি রেড কালার করলাম, রেড কালার করা যাবে সি কে? সি কে রেড কালার করা যাবে?
নো ম্যাম। করা যাবে না। তুমি কিন্তু আবার এইটা খেয়াল করো না যে ও হচ্ছে সি এর আগে বি ছিল, বি কে তো গ্রিন করলাম, সি কে তো রেড করতেই পারবো। এইটা কিন্তু আবার খেয়াল করবে না, তুমি খেয়াল করবে গ্রাফ খেয়াল করবে যে কে কার নেইবার, এ আবার সি এর নেইবার, সি কে রেড কালার করা যাবে না, তাহলে এই জায়গায় কোনো ডেড এন্ড সলিউশন নেই, তাহলে সি কে আমি গ্রিন কালার করলে করতে পারবো। তাহলে এখন আমি ডি তে আগাবো, ডি কে হয় আমি রেড কালার করব, ডি কে আমি ব্লু কালার করব, সরি গ্রিন কালার করতে পারি, আর ডি কে আমি চাইলে ব্লু কালারও করতে পারি। ডি কে রেড কালার হচ্ছে আমি করতে পারবো না, কারণ এ আর ডি হচ্ছে নেইবার, তাহলে এখানে ডেড এন্ড। ডি কে আমি গ্রিন কালার করতে পারবো না, কারণ হচ্ছে বি আর সি ডি এর নেইবার, তাহলে এটা হচ্ছে ডেড এন্ড। ডি কে আমি ব্লু কালার করতে পারবো, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই সলিউশন। তাহলে আমাদের পার্টটা আসলে কোনটা, যে এ কে রেড করলাম, বি কে গ্রিন করলাম, সি কে গ্রিন করলাম, ডি কে ব্লু করলাম, এইটা হচ্ছে আমাদের সেই পার্টটা। তো তোমরা চাইলে এইভাবে স্টেট স্পেসটা আঁকতে পারো, আর যেটা স্লাইডের মতো আঁকতে পারো, একই জিনিস। এই আমি এই যে ভ্যালু গুলো দিয়েছি ওই স্লাইডে দেখবে তোমাদের হচ্ছে ভার্টেক্স এর ভ্যালু গুলো আর কি দেওয়া, একই বিষয়। সো যদি ম্যাপ আসে তাহলে ম্যাপ থেকে আগে এই গ্রাফে কনভার্ট করে নাও, তারপরে স্টেট স্পেসে আঁকো আর কি। তো আমি দেখো আমি কিন্তু এই ব্রাঞ্চ গুলো আর কমপ্লিট করি নাই, কারণ আমি ধরো ওয়ান পসিবল সলিউশন দরকার, আমি এখানেই স্টপ করে দিলাম। আবার ধরো যদি বলি যে টু পসিবল সলিউশন দরকার, তাহলে তুমি আবার এই পাশের ব্রাঞ্চ গুলো আবার আঁকবা, বি কে আবার রেড গ্রিন ব্লু দিবা, তারপরে এবার দেখবা যে কোনটা আসলে অ্যাসাইন করা যায়, যেটা অ্যাসাইন করা যাবে সেই পথে আগাবা, যেটা অ্যাসাইন করা যাবে না সেখানে ডেড এন্ড চলে আসবে। এই হচ্ছে আর কি তফাৎ। ওকে, সো আমাদের মোটামুটি এই সিলেবাস, তোমরা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। তারপরে যদি তোমাদের যেহেতু ঈদের পরে আবার আছে, তোমাদের কাছে তো রেকর্ডিং আশা করি কেউ না কেউ রেকর্ড করে রাখছো, তো এগুলো আবার রেকর্ডিংটা আবার খেয়াল করো। আর রেকর্ডিং দেখার পরেও যদি আবার বুঝতে সমস্যা হয়, তোমাদের পরীক্ষা কবে, 17 তারিখে না? জি ম্যাম। মিস ভার্সিটি কবে থেকে খুলে, 15 না 16? জি ম্যাম, একটা ক্লাস হয়তো পাবো 15 তারিখে ক্লাসটা। না ক্লাস হবে না 15 তারিখে। 15 তারিখে কি কোনো ক্লাস হবে? কোনো ক্লাস মনে হয় হবে না। তোমাদের ক্লাসের সব শেষ, ক্লাস শেষ। এখন তোমাদের 15 তারিখে যদি ভার্সিটি খোলাও থাকে ওইখানে ওই দিন মনে হয় কোনো ক্লাস হবে না আর কি। তো 15 তারিখে যদি তোমাদের মনে হয় যে না তারপরে তোমাদের বুঝতে কোনো কিছু সমস্যা হচ্ছে, তাহলে আমার সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে 15 অথবা 16 তারিখে তোমরা বুঝতে আসতে পারো। তুমি মনে হয় সমস্যা হবে না, এটা আবার এই রেকর্ডিংটা যদি আবার দেখো, আর যদি আজকে ক্লাসগুলো ভালো করে খেয়াল করো, আর লেকচার নোট কিন্তু এতদিনে বুঝে যাওয়ার কথা, লেকচার নোট অবশ্যই ফলো করতে হবে, তাহলে ভালোভাবে পরীক্ষা দিতে আর কি পারবা। আচ্ছা, সবার একটু যারা যারা অ্যাটেন্ডেন্স দিতে পারো না